আর যারা উপস্থিত হয়েছে প্রত্যেক সঙ্গীবৃন্দকে মধুকুমের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। প্রতি বছরের মতো এবারও মধুকুম নিবেদিত কবিগুরুর প্রতি শ্রদ্ধা জানাতে আজ 12ই জুন 2022 রবিবার সন্ধ্যায় আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি। এই অনুষ্ঠানের শুরুতেই আমাদের থাকছে উদ্বোধনী গানের মাধ্যমে শুরু হতে চলেছে। এই উদ্বোধনী গান আমাদের সঙ্গে যারা সুরভরা আছেন তারা সম্মিলিতভাবে এই উদ্বোধনী সঙ্গীত গাইবে। আমি তাদেরকে অনুরোধ করবো উদ্বোধনী সঙ্গীত শুরু করতে। Bye.
এরপরে আমাদের এই অনুষ্ঠানের প্রাসঙ্গিকতা সম্বন্ধে দু চার কথা বলার জন্য আমাদের এই সংস্থার সভাপতি শ্রী আসিম মল্লিক মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আসুন। আজকে মনোক্রম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে জন্মজয়ন্তী পালন করছে, আজকে উপস্থিত সকল সদস্য এবং সদস্যা এবং অতিথিবর্গকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি আশা করব যে সকল সদস্য এবং সদস্যরা তাদের আপন্ত সহযোগিতা আমরা মধুক্রম টেকনাথ থেকে আশা করব। এই বলে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। নমস্কার। সংকল্প মল্লিক। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রশ্ন। মাগো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করবো শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই? আমি তো বেশ ভাবতে পারি মনে, সবজি তুলে গেছে মাঠের শেষে, কাকদিগুলি চুবড়ি ভরে নিয়ে শাক তুলেছে পুকুর ধারে এসে। আধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল। হাতের থেকে সবাই এলো ফিরে, হাতের থেকে এলো চাষির দল। মনে কর না উঠলো সাজের তারা, মনে কর না সন্ধে হলো যেন। রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন? নমস্কার। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। হৃদয় গগনে সজল ঘন, নবীন মেঘে রসের ধারা বরষে। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। चतर सुगरा पलमुवा, चतर सुगरा पलमुवा, लेबु बलैया मोरा, चतर सुगरा पलमुवा, चतर सुगरा। তাহারে দেখি না যে দেখি না, শুধু মনে মনে ক্ষণে ক্ষণে ওই শোনা যায়। তাহারে দেখি না যে দেখি না, শুধু মনে মনে ক্ষণে ক্ষণে ওই শোনা যায়। বাজে অলক্ষিত তারি চরণে, বাজে অলক্ষিত তারি চরণে। রুনু 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 নুপুর ধ্বনি। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে।
আঁচলের নবনীলিমা গোপন স্বপনে ছাইল অপরস আঁচলের নবনীলিমা উড়ে যায় বাদলের এই বাতাসে তার ছায়াময় লোকেশ আকাশে উড়ে যায় বাদলের এই বাতাসে তার ছায়াময় লোকেশ আকাশে সে যে মন মোর দিল আকুলে সে যে মন মোর দিল আকুলে জল ভেজা কেতকীর দূর সুবাসে মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে বুনো দোলে অকারণ হরষে মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মনো দোলে অকারণ হরষে হৃদয় গগনে সজল ঘন নবীন মেঘে রসের ধারা বরসে মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরষে মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরষে আজকে রবীন্দ্র জয়ন্তী আমাদের মনোভাবে পালন করা হচ্ছে। আমরা প্রত্যেকটা সময়তেই রবীন্দ্রনাথের লেখা নিয়েই আমরা কাজ করে যাই। এই সময় মানে সত্যি কথা বলতে রবীন্দ্রনাথ এই সময় দাঁড়িয়েও খুব প্রাসঙ্গিক। তবুও আমরা তো সবাই একটু রবীন্দ্র মনে রাখি, সেই কারণের জন্য আমরাও কিছু মানুষরা তারা কি করি রবীন্দ্রনাথের জন্য আমরা কবিতা লিখি। সেরকমই আমরা আমাদের খুব পরিচিত এক কণ্ঠ এবং কবি বলতে গেলে শ্রীজাত, তার লেখা একটা কবিতা আমি এখানে পাঠ করছি। কবিতার নাম সন্ধে পাখি। যখন বুকে ঝাঁপায় এসে উঠা সত্যিকে সব মিথ্যে বলে ডাকে, হঠাৎ যখন হাত ছাড়ে বন্ধুতা বাধ্য হয়ে স্মরণ করি তাকে। গানের কোনো অচেনা অন্তরায় অপ্রত্যাশার সুর যেখানে সহজ, জীবন আমায় অনেক পথে ঘোরায়, শব্দই তো আর যায় না সেটাই তখন। প্রশ্ন তবু ভাবায় নানান ঘিরে, বাসভূমিতেই যারা দীপান্তরী, আকাশ জুড়ে সন্ধে কাকে ভেড়ে, রাতের কাছে আগুন জল করে। এই দেশেতেই নাকি জন্মদিনের মাটি, এই বাতাসেই আবির ছিল তবে, সরিয়ে রেখে আদত রচনাটি আমরা এখন মেতেছি উৎসবে। কোথায় যাব তার প্রশংসা ছাড়া, কোথায় পাবো যদি নিরাময়? মানুষ একলা হলো পাড়া, তার বাড়িতে পড়তে যেতে হয়। সন্ধে পাখি আকাশ জুড়ে দেখা, চাই সেরকম ফিরেও সেরাম আসে। রবি ঠাকুর দাঁড়িয়ে থাকেন একা, তার তো কোনো রবীন্দ্রনাথ নেই। নমস্কার। প্রাণ ভরিয়ে তৃষা হুরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে
তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ তব ভুবনে তব ভবনে মোরে আরো 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 দাও স্থান মোরে আরো 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 দাও প্রাণ প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো সুরে সুরে বাঁশি পরে তুমি আরো 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 দাও তান মোরে আরো 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 দাও প্রাণ প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ আরো বেদনা প্রভু দাও মোরে আরো চেতনা দারো ছুটায় বাধা টুটায় মোরে করো ত্রাণ মোরে করো ত্রাণ আরো বেদনা প্রভু দাও মোরে আরো চেতনা দারো ছুটায় বাধা টুটায় মোরে করো ত্রাণ মোরে করো ত্রাণ আরো প্রেমে মোর আমি ডুবে যাক নেমে আরো প্রেমে মোর আমি ডুবে যাক নেমে সুধা ধারে আপনারে তুমি আরো 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 করো দান মোরে আরো 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 দাও প্রাণ প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ তব ভুবনে মোরে আরো 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 দাও স্থান মোরে আরো 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 দাও প্রাণ প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ ভয় পেয়ে গেছে পারবে ভুলে থাকি যে তিনি আছেন সবার প্রাণের ভেতরে মানুষেরই মাঝে বাউলাঙ্গ ঘুরে কবি সেই কথাটি প্রকাশ পেয়েছে তার এই গানে।
এই আকাশ বাতাস মাটি কবিকে ভীষণভাবে প্রভাবিত করেছে। তাই তার গল্পে কাব্যে গানে প্রকৃতির প্রতি তার ভালোবাসা প্রকাশ করেছে। বিশেষ করে প্রকৃতির বর্ষা ঋতু তার মনে বিশেষভাবে প্রতিফলন হয়েছে। এই গানে তারই প্রতিফলন। Bye.
সবার ওপরে প্রেম, প্রীতি, ভালোবাসা। মানুষে মানুষে প্রেম, প্রীতি যেমন সমাজকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, সেই রকম প্রকৃতির প্রতি ভালোবাসা পৃথিবীকে সুন্দর করে তোলে। কবির এই গানে সেই প্রেমের বাণী শোনা যায়। সমাজে সবার সাথে মিলেমিশে থাকাই মানুষের ধর্ম। সব রকম ভেদাভেদ, জাতপাত, ধর্মাধর্ম ভুলে সবার রঙে রং মিলিয়ে থাকায় বাঁচাই প্রকৃতির জীবন। সবার রঙে রং মিলিয়ে পথ চলাই হোক জীবনের একমাত্র সাধনা। মানবতার পূজারী কবির সেই ভাবনার প্রকাশ পেয়েছে এই গানে।
আর একবার হোক না উদয়, নতুন প্রভাত নতুন রবি, আর একবার হোক না সচল লেখনি তোমার বিশ্বকবি। ধর্ম ভেদের, জাতি ভেদের, মানুষ ভেদের যত গ্লানি, লেখনি তোমার বড় সুষম করবে যে না সত্যমানি। ক্ষুধার জ্বালায় মরছে যারা, ক্ষুধার জ্বালায় মরছে যারা, কর্মহারায় কাটছে রাত, সাহসখানি জাগবে মনে, জানবে আছেন রবীন্দ্রনাথ। লেখায় লেখায় গান কবিতায় হিংসা যত পালায় দিয়ে, দুঃখ ভুলে কষ্ট যত শিখে ভুলে, আচার মন্ত্র পাবে নেতার খুশির সুর। শাসন শোষণ আপাসন যত চলছে আজ দেশটা জুড়ে, অশনি সম লেখনি তোমার, লেখনি যেটা আনবে আঘাত হৃদয় ফিরে। ঘুম ভাঙানো, ভয় ভাঙানো, জয় জাগানোর সাহস খানি, বুকের মাঝে জাগবে আবার, পাবে রবি কবির অভয় বাণী। সবার প্রাণে, সবার ধ্যানে, সবার মনের আকুল ডাক, আর একবার নাও গো জনম, আসুক সেই 25শে বৈশাখ। তানুম তনদিম দিম তনদেরে না, তানুম তনদিম দিম তনদেরে না, তানননদিম তানননদিম তাননন তানদেরে না তানদেরে তাননননন তাননন 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 তানদেরে না। মনোমর মেঘের সঙ্গী, মনোমর মেঘের সঙ্গী, উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে, রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। মনোমর মেঘের সঙ্গী, উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে, রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। মনোমর হংস বলাকার পাখায় যায় উড়ে, কচিত কচিত চকিত তড়িত আলোকে। মনোমর হংস বলাকার পাখায় যায় উড়ে, কচিত কচিত চকিত তড়িত আলোকে। ঝনঝন মঞ্জির বাজায় ঝঞ্ঝা, রুদ্র আনন্দে কল 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 মন্ত্রে নির্ঝরিণী, ডাক দেয় প্রলয় আহ্বানে। মনোমর মেঘের সঙ্গী, উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে, রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। বায়ু বহে পূর্ব সমুদ্র হতে, উচ্ছল ছল ছল তটিনী তরঙ্গে। বায়ু বহে পূর্ব সমুদ্র হতে, উচ্ছল ছল ছল তটিনী তরঙ্গে। মনোমর ধায় তারি মত প্রবাহে, তালো তমাল অরণ্যে। মনোমর ধায় তারি মত প্রবাহে, তালো তমাল অরণ্যে। ক্ষুব্ধ
শাখার আন্দোলনে মনোমর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম 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 आज सखी मुहु मुहु गाहे पिक कुहु कुहु कुंजवने दुहु दुहु दोहार पाने चाय आज सखी मुहु मुहु गाहे पिक कुहु कुहु कुंजवने दुहु दुहु दोहर पाने छाय युवन मद बिलसित फुलके हिया उलसित अवश तनु अलसित मुरछी जनु जा जो सखी मोहु मोहु गाहे पिक कुहु कुहु कुंजवने दुहु दुहु दोहार पाने जाय आजु मधु चांदनी प्राण उन्मादिनी आजु मधु चांदनी प्राण उन्मादिनी शिथिल सब बांधनी शिथिल भैलाज वचन मृदु मर मर कांपिरिछ थर थर शिहरे तनु जर जर कुसुम बनमाज मलय मृदु कलई छे चरण नहीं चलई छे वचन मोह खलई छे अंचल लुटाय ताना दे रे ना दे ताने ता ताना दे
দূরেতে পরশ করিব প্রাণ মন অকারণ মায়া বন বিহারিণী চমকিবে ফাগুনের পবনে বসিবে আকাশ বাণী শোভনে চমকিবে ফাগুনের পবনে চিত্ত আকুল হবে অনুমান অকারণ দূর হতে আমি তারে সাধিব ভবনে বিরহ ডোরে বাঁধিব দূর হতে আমি তারে সাধিব ভবনে বিরহ ডোরে বাঁধিব বাঁধন বিলীন সেই যে বাঁধন অকারণ মায়া বল বিহারিণী মায়া বল বিহারিণী হরিণী গহন সপন সঞ্চারিণী কেন তারে ধরিবারে পরিপন অকারণ মায়া বল বিহারিণী মায়া বল বিহারিণী চরিত্রে মালতীর বাবা শিবনাথ পাল, মালতীর মা নিপা ঘোষ, গ্রামের খুড়ি মৈত্রী মিত্র, গ্রামের পদ্ম অরণি ঘোষ, লিজা রূপা পাল, নরেশ তুষারকান্তি ঘোষ, লেখক সৌরভ দাস, মালতী বিদ্যশ্রী নন্দী, শব্দ সংযোজনা সুমিত কুণ্ডু। নাটক সাধারণ মেয়ে লোকনাথ ঠাকুর। এই যে লেখক মশাই, আমার কথা একটু শুনো না। ও লেখক মশাই, দেখছো আমি এখন লেখায় ব্যস্ত, আর তুমি আমার লেখার মাঝে এসেছো কথা বলতে। আমার এখন সময় কোথায় যে তোমার সাথে কথা বলি? কি লিখছো গো শরৎবাবু? আমি মানুষের কথা লিখছি, তাদের দুঃখ কষ্ট, তাদের হাসি কান্না, প্রেম ভালোবাসা, এইসবই লিখছি। ও মা, এত সব কথা তুমি লিখো শরৎবাবু? কেন লিখছো কেন? বা আমি যে লেখক, আমি না লিখলে সবার মনের কথা কে লিখবে? তুমি সবার কথা লিখো, আমার কথা লিখো না কেন শরৎবাবু? তোমার কথা লিখবো। হ্যাঁ, আমার কথা, আমার মতো সাধারণ মেয়ের কথা লিখো। তুমি তো লেখক, তোমার কলমের আঁচলে সাধারণ মেয়ে, সাধারণ সাউন্ড হচ্ছে না, অসাধারণ করে লিখো। তোমার কথা সবাই শুনবে, তাই আমার কথা লিখবে, সবাই আমার কথা জানবে। দেখো, আমায় আর বিরক্ত করো না, অনেক দেরি হয়ে গেছে। তোমার মতো সাধারণ আটপৌরে মেয়ের কথা লেখার সময় আমার নেই। আমার এখন অনেক ভারী ভারী ভাবনা, ভারী ভারী কথা লিখতে হবে। বড় বড় লোকেদের কথা, সমাজের বড় বড় বিষয়ে সব কিছু নিয়ে লিখতে হবে, সেটাই আমার কাজ। আর তার জন্য কত পড়াশোনা, কত চিন্তা, কত লোকের সাথে কথা বলা। তোমার মতো সাধারণ মেয়ের জায়গা কোথায় তার মাঝে? যাও যাও, আর কথা বলো না, আমার যে সময় নষ্ট হচ্ছে। কিন্তু আমি যে অনেক আশা নিয়ে এসেছি শরৎবাবু, তুমি আমার কথা লিখবে, সবাই পড়বে, জানবে আমার কথা, অনেক ভাবনার মাঝে আমার নতুন সাধারণ মেয়ে, সাধারণ কথাও তারা জানবে। লেখো না গো শরৎবাবু, আমার কথা লেখো না গো। এই মেয়ে, তুমি কি জানো লেখার বাজারে আমার কত দাম? বাজারে আমার বইয়ের কত কাটতি? আমার লেখা ছাপার জন্য প্রকাশকেরা লাইন দিয়ে থাকে। তারা তোমার মতো সাধারণ মেয়ের গল্প নেবে কেন? আর তোমার কথা লিখবই বাকি, তোমার বলার মতো আছেই বাকি। ভিড়ে মিশে থাকা এক সাধারণ মেয়ের কথা লিখে আমার লাভ কি বলতো? ঠিকই শরৎবাবু, একবার আমার কথা ভাবো, আমার কথা লেখো। তোমার অনেক কথার মাঝে
আমায় একটু তোমার জায়গা দাও। তোমার নামের গায়ে ছোট দাম রাখবে না। তোমার লেখায় লেখকেরা আমার মতন সাধারণ মেয়ের কথা জানবে, ভাববে, হয়তো তর্ক তুলবে। তোমায় সরবাবু, লেখো না গো আমার গল্প। তোমার আর গল্প কি? তোমার জীবনে আছেই বা কি? তোমার সাধারণ জীবনে গল্প কোথায়? যেমন তাকে বড় মানুষদের জীবনে। না না, আমায় বিরক্ত করো না, আমার সময় নষ্ট হচ্ছে। আমার এখন অনেক কথা লিখতে হবে, কত ভাব ভাবনা ছন্দ কত কি তুমি বুঝবে না। তুমি যাও এখন। জানি তোমার অনেক দামি সময় নষ্ট করছে। আমার জীবনে কোনো চমক নেই, কোনো বিশেষত্ব। তবু তোমায় একবার অনুরোধ করছি, আমার কথা লেখো। আমি জানি না তুমি কোথা থেকে কি করে এখানে এলে। আমি তো এখানেই আছি লেখক মশাই, তোমার মধ্যেই আছি। তোমার হেয়ালি আমি বুঝতে পারছি না, তবে তোমার চেয়ে আমার এই লেখা অনেক জরুরি। পত্রিকার পরের সংখ্যায় আমার এই লেখা ছাপা হবে। সময় মতো লিখতে না পারলে আমার যে ভারী লোকসান হবে। আমাকে এখন লিখতেই হবে। তুমি যাও, চলে যাও। না, কিছুই লিখতে পারছি না, কোনো কিছুই মাথায় আসছে না। কোথা থেকে যে মেয়েটা মাথায় ঢুকে গেল কিছুতে সরাতেও পারছি না। আচ্ছা, মেয়েটার কথা একবার শোনাই যাক। তবে সাধারণ মেয়ের কথা কি লিখবো জানি না, কিন্তু মাথায় যখন রয়েছে তখন তার কথা একবার শোনা যায়। এই যে মেয়ে, কি যেন নাম? বেশ, মালতী নামটাই থাক। এই মেয়ে, শোনো। কি বলে মশাই, কি বলছো? তোমার কথা শুনতে চাই, কি বলতে চাও বলো। তবে শোনো বলি, আমি তোমার ওই নায়িকার মতন 35 বছরের নই, আমি 25। তোমার ওই এলোকেশি নায়িকাকে তুমি জিতিয়ে দিয়েছো, সেরকম আমাকেও নবে জিতিয়ে দিলে। এলোকেশির জীবনে বলার মতো ঘটনা ছিল। তার জীবনে ধরেছিল মরণ রোগ। তোমার জীবনে সেই ঘটনা কোথায়? আছে শরৎবাবু, আমার জীবনেও ঘটনা আছে। আমাকেও ধরেছিল মরণ রোগে, তবে অল্প বয়সে। বেশ, তবে সে কথাই বলো। নদীর পাড়ে শান্ত গ্রামের মতো আমার জীবনটাও শান্ত ছিল। কোনো ঢেউ ওঠেনি তার বুকে। সাধারণ ঘরে সাধারণ মেয়ের লেখাপড়া, স্কুলের প্রাথমিক চৌকাঠ পাড়া। বাবার আদরে একমাত্র মেয়ে দিন কাটছিল সহজ সরল পথে। কি জানি কিভাবে সেখানে এসে গেল কাল বৈশাখীর ঝড়। উথাল পাতাল করে দিল সেই শান্ত জীবন। তারপর কোথায় গেলি রে? একটা ধরবি না? এই যে বাবা, এসে গেছো? কখন এলে? অনেকক্ষণ হয়ে গেল বোধহয়। আমি কিছুই শুনতে পাইনি। ডাকছিলে? ইস, অনেক দেরি হয়ে গেল। দেখো না, ওই পঙ্গলিটা এমন খেলতে জোর করলো, তাই শুনতেই পাইনি। না হলে ঠিক চলে আসতো। আচ্ছা বাবা, আসার সময় তুমি বসে পুকুরে মাছ ধরেছে দেখেছো? বিরাট বড় মাছ, সবাই বলছিল। ওরে থাম থাম, রেলগাড়ি চালিয়ে দিবি একদম। নে নে, একটা ভক্ত। ইস, দেখেছো? খালি বকেই যাচ্ছি, ব্যাগটা নিতে ভুলে গেছি। দাও অবশ্যই ব্যাগটা। আসন পেতে দিচ্ছি, দাওয়ায় বসো। ও, একটু বসি। ও, আজ অনেক ঘামিয়ে গেছে রে। দে দে, হাত পাখাটা দিত। আর তোর মাকে একটু ডাকতো। যাচ্ছি। কি গো, কখন এলে? ডাকনি কেন?
কাটার সময় পেলে তো ডাকবো দিদি। ও বুঝেছি, মালতী বোধহয় বকবক করছিল এতক্ষণ। ঠিক ধরেছ, অন্য আমার যখন কথা বলে মনে হয় জলের ধারা বয়ে চলেছে। আমারও অত সহজ কাজ নয় গো। এদিকে আমার হয়েছে যত জ্বালা। বাবা মেয়ে বলতে পাগল, তাকে আদর দিয়ে মাথায় দিয়েছে, আর মেয়েও বাবা ছাড়া কাউকে বোঝে না। এদিকে মেয়ে যে তাল গাছের মতো ডিঙ্গি হয়ে উঠেছে, সে খেয়াল আছে? আমার হয়েছে যত চিন্তা। এরপর দেশ গায়ে আর থাকা যাবে না, সে কথাটি বাপের মাথায় নেই। আমার মনে রাতে ঘুম নেই। কি যে বলো দিদি, কিছু বুঝি না। কি এখন বয়স হলো, এই বয়সে একটু হেসে গেলে বেড়াবি না। ওই নাও, যত ভাবনা চিন্তা উড়িয়ে এখন উনি মহাদেব হয়ে বসে। মানে বয়স আর কি হলো, যদি গায়েগঞ্জে এই বয়সে কেউ বাপের বাড়ি থাকে। বয়সের কথা বলো না দিদি, শহরে এই বয়সে কেউ বিয়ের কথা ভাবেই না। রাখো তোমার শহর, গায়ে সবাইকে নিয়ে থাকতে হয়। সবাই যখন আঙুল তুলে কথা বলবে, তখন দেখবো তোমার ওই শহরের কথা বলে তাদের মুখটা মুখ করে বন্ধ করতে পারো। অত চিন্তা করো না দিদি, সময় হলে ঠিক বিয়ের ব্যবস্থা হবে। না, আর অত সময়ের জন্য অপেক্ষা করতে পারবো না। তুমি এখন থেকেই মেয়ের বিয়ের ব্যবস্থা করো গো। বিয়ে করলেই বিয়ের ব্যবস্থা হয় না, সময় লাগে। আর পাত্র কোথায় যে বিয়ে হবে? সে আমি জানি যে সময় লাগে, তাই তো বলছি এখন থেকে খোঁজ করো। শুধু সময় মনে হবে বললে আর দ্বিতীয় থাকলে তো হবে না। বেশ, খোঁজ না হয় করলাম, কিন্তু তাতেও তো সময় লাগবে। আজ বললে কালই তো পাবো না। তোকে খোঁজ করলে তবে তো পাবে, তাতে একটু সময় তো লাগবেই। তবে খোঁজ না করলে পাত্র কোথায় পাবে? পাত্র তো আর বাড়ি হয়ে আসবে না। তবে হ্যাঁ, তাহলে যারটার হাতে কিন্তু আমি মেয়েকে দিতে পারবো না। ছি ছি, কি অনাচ্ছিস কি? বাপের জন্মের সময় কি অলক্ষণী কাণ্ড বাবা। কেন রে পদ্ম, তোর কি চোখ নেই? দেখতে পাস না কি অনাচ্ছিস কি কাণ্ড করছে? দেখতে পাস না? মরণ, চোখের মাথা খেয়ে বসে আছিস, দেখেও দেখিস না? সত্যি বলছি তুমি, আমি কিছু বুঝতেই পারছি না। সব বলছো, সারাদিন সংসারে থাকার সামনে সময় কোথায় কিছু দেখা বা শোনার? তুমি বলো না, তুমি কি হয়েছে? আমার মতো আইডিয়া আছে যে কোথায় কি করছে জানতে পারবে? বলো না তো বুড়ি, কি হয়েছে? ওই যে ওই ডিঙ্গি মেয়েটা সারাদিন হেসে খেলে পাড়া বেরিয়ে কাটা, তার কথা বলছিল। মানে ওই ঘোষের পুকুর ধারে যাদের বাড়ি, তাদের মেয়ে মালতীর কথা বলছো? আর কার কথা বলবো বাছা, এত বয়স হয়ে গেল এখনো বাপটা তার বিয়ের কোনো ব্যবস্থাই করলো না। এতখানি বয়স হলো তবে আইবুড়ো এখন। তুই বল, এসব কি ঠিক হচ্ছে? অধর্ম হচ্ছে না? শুনেছি মালতীর বাবা এখনই নাকি মেয়ে বিয়ে দিতে চায় না। তাছাড়া শহরে নাকি আজকাল এই বয়সে বিয়েই হয় না। রাত্তর শহর বলি, যেখানে থাকবি সেখানে নিয়ম মেনে চলবি, সেটাই তো জানি। মানবি কিনা বল? গ্রামে যখন আছিস গ্রামের নিয়ম মানবি নি? শাস্ত্রে কি কথা বলেছে মেয়েকে ভিন্দি করে রাখতে হবে? বলি, তোর কত বয়সে বিয়ে হয়েছিল রে? তোর মায়ের মতো বয়সে আমি 4 ছেলের মা। বলি, আমাদের কিছু খারাপ হয়েছে? আমাদের বলা ছাড়ো কি, এখন দিনকাল পাল্টাচ্ছে।
তাছাড়া শুনেছি মালতীর বাপ পাত্তুর করছে, মালতীর বিয়ে দেবে বলে। বুঝতে তো সময় লাগবে। ওই এক কথা, পাত্র খুঁজছে। কি এমন রাজপুত্রের পাত্র যে ওনার মেয়ের জন্য বসে আছে? কথায় বলে না, কিবা বিয়ে তার আবার উপায় আলতা। হেতু বাবুর হেদো পুকুর মাছ উঠেছে ভেসে, পদ্মমণি চচ্চড়িতে লঙ্কা দিল ভেসে ভেসে, হেতু বাবুর পুকুর দেখে। কি ভেসে উঠলো মালতী? কে? কে? কে কি? রমেশ বাবু? আপনি? আপনি কোথা থেকে? হ্যাঁ, আমি আর কোথা থেকে নয়, এখান থেকে। আমি পুকুরের ধারে ওই গাছের ছায়ায় বসেছিলাম। বিকালে ঠান্ডা হাওয়ায় বসে তোমার কথাই ভাবছিলাম। আর তখনই তুমি এসে এখানে বসে আর জলের দিকে তাকিয়ে মাছের ভেসে ওঠার কথা বলতে শুরু করলে। ছি ছি ছি, আপনি সব শুনেছেন? হ্যাঁ, শুনেছি। আর শুনেই তো তোমার কাছে এলাম। কেন এলেন? আপনাকে আপনার কি প্রয়োজন? লোকে দেখলে আমার যে লজ্জায় মাথা কাটা যাবে। তারা না হোক দু চার কথা বলবে। প্রয়োজন অপ্রয়োজন বুঝি না, তোমার মধ্যে ইচ্ছা হলো আসতে, তাই এলাম। আর গ্রামের মানুষের কথা, তারা প্রয়োজনেও বলবে, অপ্রয়োজনেও বলবে। আপনি শহরের শিক্ষিত মানুষ, এসব কথা আপনি বলতে পারেন। গ্রামের ব্যাপার এভাবে মিলিয়ে দিতে পারেন। আমরা পারি, আমরা যে গ্রামেই থাকি। কি করবো মালতী, আমি অসহায়। আমি যে না এসে পারি না। কেন আসেন আপনি? আপনার আসার দায় নাকি? দায় সেটা আমি বুঝি না, তবে বেশ বুঝি এটা আমার অন্তরের দায়, আমার নিজের কাছে দায়। তাই তোমার কাছে না এসে পারি না। এটা আপনার অনেকের দায় নয় সব। শহরে আরো অনেক মেয়ে আছে, তারা হয়তো আরো সুন্দর, আমার চেয়ে আরো শিক্ষিত। তাদের ছেলে আমার কাছে কেন আসেন নরেশ বাবু? হয়তো আরো মেয়ে আছে, হয়তো আরো বড়, আরো প্রখর, হয়তো তাদের পৃথিবীতে চোখে ধারাধার করে। তবে তোমার মতো আর কেউ আমার চোখে পড়েনি। আমি যে তোমায় ভালোবেসে ফেলেছি মালতী। পুরো কথাটা এত সহজে বললেন? এই কথাটা সত্যি বলে বিশ্বাস করতে মন চায় না, আবার অবিশ্বাস করবো সেটাও জোর পাচ্ছি না। সাধারণ গ্রামে সাধারণ মেয়ে আমি, এতটা আশা করতে ভয় করে। ভয় আর করতে হবে না মালতী, অবিশ্বাসের বাধা আর থাকবে না। আমি সত্যিই তোমায় ভালোবাসি, তোমায় যে আমি সঙ্গে নিয়ে যাব। কোথায় নিয়ে যাবে নরেশ বাবু? ওই বাবুটা ক্ষমতা জুড়ে মনটা ভারী করে দিলে মালতী। তার চেয়ে বাড়তি ওজনটা সরিয়ে সবচেয়ে সরল নরেশ নামটাই থাক না। তাছাড়া বাবু কি মাঝে বসে যেমন দুজনের মাঝে কঠিন পাথরের মতো যেন থেকে যায়। বেশ, বাবু কথাটি বাদে যদি সরল হওয়া যায়, তবে বাবু কথাটি না হয় বাদ করুন। তবে ওজন কমে লোকও যেন না হয়। ভয় পেও না মালতী, নামের ওজন কমলেও মানুষটার ওজন কমবে না। বেশ, তবে কোথায় নিয়ে যাবে বলছিলে নরেশ? আমি বিলেত যাচ্ছি, সেখানে কোনো ব্যবস্থা করি তোমাকে নিয়ে যাবো সেখানে। তবে চিঠির আদান প্রদান থাকবে তোমার সাথে। আমার ভয় হয় সেখানে অনেক মেয়ে ঘিরে খেলাখেলিতে আমাকে হয়তো ভুলে যাবে, হয়তো মনে থাকবে না কি কোথাকার গ্রামের এক সাধারণ মেয়ের কথা। আমি হয়তো সেই অনেক মেয়ের মাঝে হারিয়ে যাব। ভুল মালতী, ভুল। আমি তোমাকে কখনো ভুলব না। সেখানে গেলেও আমার মন থাকবে এখানে, প্রতি মেলে আমার চিঠি পাবে। সে কি তবে তোমায় বিলেত নিয়ে গেল মালতী? তোমার জীবনে বলার মতো আর রইল কি? প্রতি মেলে
তার চিঠি পেতাম। লিখত তার শ্বেতাঙ্গ বান্ধবীর কথা, লিখত নিজের কথা, লিখেছিল তার অসাধারণ উত্তর, লিখেছিল তার অসাধারণ কথা বলার ক্ষমতা, তার অসাধারণ ব্যবহার যা সহজেই করতে হয়, তার সমুদ্র স্নান সব সে লিখতে জানে। সেখানে কোথাও কোনোখানে আমি আশাও করি না। তবে তুমি পাও সরবাবু, দাও না তোমার কলমে প্রচার আমার অসাধারণ করে, যাতে সেই সব মেয়েদের সাথে পাল্লা দিতে পারে। মা কথা বলে এলাম। কি কথা গো? কার সাথে বলে এলে? মালতীর বিয়ের কথা বল, বুঝলে? তুমি বলো আমি নাকি চোখ বুঝে বসে আছি, তাই একেবারে নলেজের ব্যাপারে একদম পাক্কা কথা বলে এলাম। নরেশ মানে শহর থেকে যে এসেছে গ্রামে, তার সাথে মালতীর বিয়ে? আচ্ছা, তুমি কি পাগল বলে নাকি? তারা শহরের মানুষ, তার উপর লেখাপড়া শেখা, তারা এই গ্রামের অল্প শিক্ষিত মেয়েকে বিয়ে করে তাদের ঘরে নিয়ে যাবে? না বাবু, আমার মনে হয় না তুমি ঠিক করছো। এই তোমাদের মেয়েদের এক স্বভাব, কোনো না কোনো মুখ বার করবেই। কত বোকা দিল না আমায়, আমি কোনো কাঁচা কাজ করিনি তো। একেবারে নরেশ বাবাজির সঙ্গে কথা বলেছি, সে আমাদের মালতীকে ভালোবাসে তো, তাকে বিয়ে দিয়ে যাবে বলেছে। মালতী সেখানে কি করে যাবে গো? সে কি ইংরেজি পড়তে পারে, না ওখানকার সাদা মেয়েদের সঙ্গে মিশতে পারে? কি জানি, তুমি কি বলছো কি করছো তা জানি না, তবে আমার বাবু ভালো ঠেকছে না। খেলা অত সব চিন্তা করো না, ওসব নরেশ বাবাজি বুঝে নেবে। বেশ, তা না হয় হলো। তা ছেলে এখন কোথায়? কলকাতায়? না গো, সে এখন বিয়ে চলে গেছে, বলেছে একটু সুবিধে হলেই দেশে এসে মালতীকে বিয়ে করে একেবারে নিয়ে চলে যাবে। সে নিজে আমাকে বলে গেছে বিলেত যাবার আগে। আমার খুব ভয় করছে, কিছুই বুঝতে পারছি না। তার উপর মেয়েও বিলেতে রাজি না, সে এখন করতে চায়। সে কি, এ কথাটা আগে বলেনি তো? আমার মালুমা লেখাপড়া করবে, সে তো ভালো কথা, তবে তাতে বিয়েতে রাজি না হওয়ার কি আছে? লেখাপড়াতে বিয়ের পরেও হতে পারে। সেটা তোমার মেয়েকে বোঝাও, সে এখন বিয়ে করতে রাজি নয়। দিন রাত কি যে ভেবে যায় বুঝি না। মানে বিয়ে করবে নিজের সম্মান। সে কি, তার মানে আমি তো এসবের মাথার মধ্যে কিছুই বুঝতে পারছি না। নিজের সম্মানে বিয়ে? আরো বলছিল মেয়েদের আর নিজের বিশ্বাসে, নিজের শিক্ষায় পুরুষের পাশে সমানে সমানে দাঁড়াতে হবে। পুরুষের পরিচয় পরিচিত না হয়ে নিজের পরিচয় পরিচিত হতে হবে। যেদিন সে নিজের পরিচয় যেতে পারবে সেদিন বিলেত যাবে। হ্যাঁ গো, বলি মেয়ের কি মাথা খারাপ হলো? আমার মাথায় তো কিছুই আসছে না। এসব চিন্তা মালতীর মাথায় এলেও কি করি? এসব কেমন করে হবে? আমি তো কিছুই ভাবতে পারছি না মালতীর মা। আমিও কিছু বুঝছি না, তবে মেয়ের চোখে দেখেছি আলোর ঝলক, দেখেছি তার মনের দৃঢ়তা, তার একাগ্রতা। যখন সে বলছিল মেয়ে হয়ে আর কত কাল নিচে করে থাকবো, আর কত কাল পুরুষের দাসত্ব করবো, তাদের কথায় চলবো, ঘরে বন্দি হয়ে থাকবো। আর যখন সব বলছিল, সত্যি বলছি, আমারও না মনের মধ্যে কেমন করছিল। বেশ, মালতী মা তবে যা চায় তাই করুন। মনের মধ্যে যেদিন ছায় পাবে সেদিনই বিয়ের কথা বলবো।
এখন সমুদ্রে যাব। আজকে সকালটা কি সুন্দর। দেখো লিজা, কতদিন পর আর রোদ উঠেছে, আকাশটা রোদে ভেসে যাচ্ছে। আজ আমার ইচ্ছে করে তুমি আর আমি সারা সকালটা রোদে বসে থাকি, দুজনে কথা বলে সময় কাটাবো। ঠিক বলেছো নরেশ, আজকের দিনটা ভারী সুন্দর। এই ছিচকাদিনের শহরটা আজ রোদে যেন ঝলমল করছে। দেখো সবাই কেমন ঘর ছেড়ে পথে বেরিয়ে পড়েছে। সমুদ্রের ধারে সবাই ভিড় করেছে। সমুদ্র স্নান আর রোদে মাখামাখি হতে সবাই মেতে উঠেছে। চলো না নরেশ, আমরাও সমুদ্রে যাই। তুমি যাও লিজা, সমুদ্র স্নানে আমার যাবো। তুমি নয় কেন নরেশ? আমি শুধু তোমায় দেখবো লিজা, সমুদ্র জলে তোমার ভেসে চলা প্রাণ ভরে দেখে যাবো। বেশ, তবে আমি একাই যাই। তুমি দেখবে কেমন করে ঢেউয়ের সঙ্গে আমি খেলা করি, কেমন করে সাজিয়ে যাই ঢেউয়ের উচ্ছ্বাসে অবলীলাক্রমে। তারপর স্নান শেষে জল থেকে উঠে সোজা চলে আসবো তোমার কাছে। বেশ বলেছো। স্নান শেষে সিক্ত বসনে যখন সাগর থেকে উঠে আসবে, মনে হবে যেন উর্বশী উঠে যাবে ওই সাগর থেকে। তারপর সারাদিন বাড়িতে বসে সময় কাটাবো তুমি আর আমি। তুমি তো সাগরের নামলে না নরেশ, কি মজা! ঢেউয়ের দোল বলতে, ঢেউয়ের ছুটি ধরে তার মাথায় চড়া, এসবের আনন্দ তুমি পেলেই না। তুমি শুধু দূর থেকে দেখে গিয়ে এত লোক, এত আনন্দ, এর মধ্যে মনে হলো তুমি যেন কোথাও নেই। কি ভাবছো বলো তো? লিজা, নিজের দেশ ছেড়ে যখন বিলেতে এলাম, মনে হলো এই বিশ্বজগতে আমি একা। বিপুল অপরিচিতর মাঝে নিজেকে অসহায় মনে হলো। তখনই তোমার সাথে দেখা। তারপর ধীরে ধীরে আমায় তুমি তোমার কাছের মানুষ করে নিয়েছো। আমার এই একাকিত্ব দূর করে তুমি নিজের করে নিয়েছো। দেখো নরেশ, সামনে অথই সাগরের নীল জলরাশি আর সূর্যের আলোর মাখামাখি, অনন্ত ঢেউয়ের ওঠা পড়া। মনে হয় সাগর আর আলোয় যেন একাকার। কিন্তু দিন শেষে সূর্য চলে গেলে পর, যখন রাতের আঁধার নেমে আসবে, তখন সাগর আর সূর্য এক থাকবে না। আমার মনেও সেই ছাড়াছাড়ি মেঘ জমেছে নরেশ, সেই কথাই ভাবছি। এখনই বিচ্ছেদ ভাবনা কেন লিজা? এসো, এখন আমাদের সামনে যা আছে তাকেই চেটে ফুটে উপভোগ করি। ভবিষ্যতের ভাবনা আর ভবিষ্যতের ভাববে। কি ভাবছো বলো তো? কি আর ভাববো বল, অশৈলীন কাণ্ড কারখানা থেকে বোবা হয়ে গেছিল। এও দেখতে হলো, শুনতে হলো। কি দেখলে কি শুনলে গো খুড়ি, যে একেবারে কথা বন্ধ? আচ্ছা পদ্ম, তুই বল, তুই তো এত বড় কি বলি, বিয়ে থাক, ঘর সংসার করছিস, কোনোদিন পরপুরুষের সাথে ঢলানি করেছিস? বল। আমাদের কথা ছেড়ে দাও খুড়ি। আমাদের এই গায়ের মধ্যেই জন্ম থেকে বড় সব সংসার, ছেলে মেয়ে মানুষ করা ছাড়া আর কি না জানি। এই করেই জীবন চলে গেল। আর পরপুরুষ তা কি ব্যাপার সেটা তো বলবে। ওই যে রে তোদের ওই ধিঙ্গি মেয়ে, বাচ্চাটার এখনো বিয়ের কোনো ব্যবস্থাই করলো না, তার কথা বলছি রে। তা মালতী কি করলো? সে তো সেরকম মেয়ে নয় খুড়িমা। কারোর সাথে ঝগড়া বিবাদ করে না, নিজের মধ্যেই থাকে। তার বাপ যদি এখন বিয়ের উদ্যোগ না করে, তা সে কি করবে বলো? থাম থাম, তোকে আর মালতীর ওই সারুটি গাইতে হবে না। মালতীর নামে যে এত বলছিস, সে যে পরপুরুষের সাথে গলানি করছে তা জানিস? তুমি কি বলছো গো বুড়ি? মালতী পরপুরুষের সাথে? তবে আর বলছি কি বাছা, শোন, সেদিন আমি মাঠের বাড়ি আম বাগানে গিয়েছি কাঠ কুড়োতে। দেখি ও মা, কি লজ্জা কি লজ্জা। তা আম বাগানে তুমি কাঠ কুড়োতে না আম চুরি করতে গিয়েছিলে রূপদি? সবাই তাই বলে।
এবার ধরতে হবে। থাম থাম পোড়ামুখী, যা বলি সেটা শোন, শুনলে বুঝবি কি ভীষণ ব্যাপার। বলো বলো, না হলে তোমার পেট ফুলে ফেটে যাবে। আমি তো নিজের মনেই কাজ করছি, তোরা তো জানিস আমি কোনো কিছুতেই নজর নেই, কারো কোনো ব্যাপারে নেই। তা হলো কি, দেখি গাছের তলায় কুটিতে বসে। সে তো জানি তুমি কোনো কিছুতেই মাথা ঘামাও না, শুধু সব তোমার চোখে পড়ে যায় তাই। তা দুটি বলতে কারা গো? ওই যে তোদের ভালো মানুষ মেয়ে মালতী আর একটা ছোড়া, তাকে চিনি না, তবে মায়ের ছেলে না। ঠিক দেখেছো, মালতী ছিল? আমি কি মিছে কথা বলছি? না না, তা নয়, তবে মালতী তো, তাই বলা। সে তো অমন মেয়ে নয়। না, তোর এমন মেয়ে, সব মেয়ে আমার জানা আছে। বয়সে বিয়ে না দিলে এমন হয়। কথায় বলে না, কচিতে না বোয়ালে বাস, পারলে করে ট্যাস ট্যাস। লিজা, লিজা, এই লিজা, কি বলছো বলো? তুমি কোথায় ছিলে লিজা? এত ডাকছি কোনো সাড়া নেই, পাশে বসে, অথচ কোথায় তুমি যেন হারিয়ে গেছো। আমি ভাবছি তোমার আমার এই কাছাকাছি আসা, হাতে হাত ধরে পথ চলা, এসব তো ক্ষণিকের। দুদিন পরে কাজের শেষে নেমে আসবে ছাড়াছাড়ির পালা। তুমি চলে যাবে তোমার পথে, হয়তো সেখানে কেউ আছে তোমার প্রতীক্ষায়। চলার পথে দেখা আমাকে হয়তো ভুলেই যাবে। এসব কি বলছো লিজা? আমি কিছুই বুঝতে পারছি না, আর কেনই বা বলছো? আমি ঠিক বলছি নরেশ, তবে আমি সেই বিরহ বেদনা নিয়ে দিন কাটাবো না। তবে বেদনার দুফোঁটা চোখের জল ধরে রাখবো ঝিনুক খোলায় মুক্ত করে। কি অসামান্য তোমার কথা বলা লিজা। সামান্য কিনা জানি না, তবে আমরা দুঃখ বিলাসে হাসতে জানি না, তাই অশ্রুবিন্দুকে সম্মান করি। অকারণে বেরিয়ে যেতে দিই না তাকে। হয়তো কখনো ভাবি দেখতে চাই তাকে, তবে তার জন্য সব কিছু ছেড়ে তাকে নিয়ে করে থাকি না। লিজা, আমি তোমার কাছে অনেক ঋণী। সত্যি সে ক্ষমতা আমার নেই। এটা ঋণ নয়, আর আমি ঋণ শোধের প্রত্যাশাও করি না। এটা আমার নিঃস্বার্থ দান তোমার কাছে। এই দানে আমি আছি ধন্য। যাও, চলো ঘরে ফিরি। সূর্য পশ্চিম আকাশে পাড়ি দিয়েছে। বেশ, চলো এবার ফিরে যাই। এই ক্ষমতা চিরদিন আমার মনের মণিকোঠায় জলজল করবে লিজা। এটা যদি সত্যি না হয়, যদি বানানো হয়, তবু সে আমার কাছে সত্য। হীরের ভুল সত্য নয় জানি, তবু তো তাকে ভুল বলে মানি। নরেশ, 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 আমার হাত ধর নরেশ। আমি ঘিরে হারিয়ে না যাই নরেশ। লিজা, তুমি যখন জল থেকে উঠে এলে, মনে হলো যেন কোনো মৎস্যকন্যা উঠে এলো সাগর থেকে। মনে হলো এই আমার অচেনা এক জল। তোমার কথা শুনতে খুবই ভালো লাগে। আমি সে তো শুধু স্বপ্ন, নিশ্চয়তা কোথায়। জানি তুমি চলে যাবে, এই তোমাকে সত্য মেনে বুকের মধ্যে রেখে দেবো চিরকাল। বেশ, নরেশ কবে ফিরে আসুক, সুন্দর এক সমাপন হোক। সেটা তোমার হাতে স্বরূপবাবু। তবে তোমার কলমের খোঁজায় অসাধারণ তো দাম। এই সাধারণ মেয়েটাকে কোনটা সে কল্পনা, তবু তোমার নামে এতটুকু কলঙ্ক লাগবে। দাও না, দাও না স্বরূপবাবু, আমায় জিতিয়ে। ওই যে দূরে নানা লোকের মাঝে এক নারী ধোয়ার মাঝ দিয়ে দীপ্ত ভঙ্গিতে হেঁটে যাচ্ছে, মাথা উঁচু করে। এক ভারতীয় বিদুষী নারী, তারই সম্মানী সভা। কিন্তু এই যে আমার চেনা মালতী, বাংলার কোনো এক গ্রামের অল্প শিক্ষিত সাধারণ মেয়ে।
আসারি উচ্চতায় উত্তরণ, এই অবাক করা ব্যাপার। আমার সেই অনেক আগের চেনা মালতী, যাকে অবহেলা করেছিলাম, ওর কাছে আমাকে যেতেই হবে। আমি যাবই। ছাড়ুন ছাড়ুন, পথ ছাড়ুন, প্লিজ আমাকে ওর কাছে যেতে দিন। আমাকে জিতিয়ে দিয়েছো শরৎবাবু। ওই যে দূরে দাঁড়িয়ে নরেশ কাছে আসতে চায়, মাথা উঁচু করে আমার নাগাল পেতে চায়। আজ তার পরাজয়, আমার উচ্চতা ছুটে চায়। নরেশ থাক তার অসামান্য নারীর দলে, দূরে আরো দূরে। এসব আমার স্বপ্ন নয়, তবু এই স্বপ্নকে থাকবে আমার মন। একদিন ঠিক সে সত্যি হবে। আপনারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের শেষ প্রোগ্রাম, শেষ অনুষ্ঠান সুন্দরভাবে শুনলেন। আশা করি আপনারা অনেক আনন্দ পেয়েছেন এবং আমরা এও আশা রাখি ভবিষ্যতে আমরা এই ধরনের কবিগুরুর জন্মজয়ন্তীর প্রোগ্রাম আবার করতে পারবো এবং আপনাদের সকলের সহযোগিতা পাবো। অনুষ্ঠান শেষে আমি আমাদের মধুরগ্রামের সম্পাদক শ্রী তুষার ঘোষ মহাশয়ের কথা বলার জন্য অনুরোধ করছি। নমস্কার। এতক্ষণ ধরে যে অনুষ্ঠান আপনারা শুনলেন, উপভোগ করলেন, আমার মনে হয় আপনাদের ভালোই লেগেছে। আশা করি আগামী দিনে আমরা এই ধরনের অনুষ্ঠান করতে পারবো এবং এটাও আশা রাখবো আপনারা সবাই ঘরের অনুষ্ঠানগুলোতে আমাদের সঙ্গে যোগদান করবেন, যোগ দেবেন। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। সবার জন্য একটা বিশেষ করে দিবে। প্যাকেট প্যাকেট দিচ্ছিস না? না 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 বাইক ছাড়াই